ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাঙ্কিস কর্নার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ওয়েব ডিজাইনিংয়ের আরেকটা টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। সেটা হচ্ছে সিএসএস ট্রির টপ 10 ইন্টারভিউ কোয়েশ্চেন্স। তো তোমরা যখন অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার কোনো অফিসে ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমাদের মেন 4টে টপিকের ওপর কোয়েশ্চেন করা হবে। ফার্স্ট ওয়ান ইজ এইচটিএমএল, সেকেন্ড ওয়ান ইজ সিএসএস ট্রি, থার্ড ওয়ান ইজ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ জেকোয়ারি। তো আজকে এই 4টে টপিকের মধ্যে আমি শুধুমাত্র সিএসএস থ্রি নিয়েই আলোচনা করব। সিএসএস থ্রি তে টপ 10 যে ইন্টারভিউ কোয়েশ্চেন্সগুলো, মানে যেই কোয়েশ্চেন্সগুলো প্রায় সব অফিসেই মোটামুটি করা হয়ে থাকে, সেইগুলো নিয়েই আমি আলোচনা করব। তো ইন্টারভিউ তো নর্মালি ইংলিশেই হয়, কিন্তু যেহেতু আমার এই চ্যানেলটা বাংলাতে, সেহেতু আমি বাংলাতেই ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার তোমাদের কাছে এক্সপ্লেন করব। এবং একটা কথা তোমাদেরকেও বলে রাখি, তোমরাও যখন ইন্টারভিউ দিতে যাবে, যদি তোমাদের কোনো কিছু এক্সপ্লেন করার সময় মনে হয় যে না, এটা আমি ইংলিশে ঠিকঠাক করে এক্সপ্লেন করতে পারছি না, তাহলে ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিছুই নেই বন্ধুরা। তোমরা তোমাদের মাতৃভাষায় অনায়াসেই সেই জিনিসটা যে ইন্টারভিউ নেবে তাকে তোমরা এক্সপ্লেন করতে পারবে। তাহলে শুরু করি আজকে আমাদের নতুন টপিক। তো আমি আমার দীর্ঘ 10 বছরের ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েওছি এবং নিজেও ইন্টারভিউ নিয়েছি। তো তার মধ্যে থেকে আমি 10টা এমন সিএসএসের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি, যেগুলো মোরাললেস প্রায় 90% অফিসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বা আমিও যখন কারোর ইন্টারভিউ নিয়েছিলাম তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম। তো এই 10টা কোয়েশ্চেন আমি লিস্টেড করেছি তোমাদের জন্য। এবার এক একটা কোয়েশ্চেন আমি ধরে ধরে তোমাদের আনসারগুলো এক্সপ্লেন করবো। কোয়েশ্চেনটা তোমাদের কাছে আমি এক্সপ্লেন করব, সেটা হচ্ছে হোয়াট ডাজ বক্স সাইজিং বর্ডার বক্স মিনস। বক্স সাইজিং বর্ডার বক্স হচ্ছে সিএসএস থ্রির একটা নতুন প্রপার্টি, যেটা সিএসএস টুতে ছিল না, সিএসএস থ্রিতে নতুন অ্যাড হয়েছে। এবং এই সিএসএসটা আমরা কখন ইউজ করি বা কেন ইউজ করি সেটা এক্সপ্লেন করার জন্য আমি এখানে দুটো বক্স নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট বক্সটা হচ্ছে এক্সাম্পল 1, যার সিএসএস এখানে লেখা রয়েছে, আর সেকেন্ড বক্সটার নাম হচ্ছে এক্সাম্পল 2, যার সিএসএসটা আমি লিখেছি। এবার তোমরা যদি ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা দেখবে এক্সাম্পল 1-এর যা সিএসএস আছে, এক্সাম্পল 2-এরও সেম সিএসএস রয়েছে। যেমন এক্সাম্পল 1-এ হাইট রয়েছে 100 পিক্সেলস, উইথ রয়েছে 300 পিক্সেলস, প্যাডিং রয়েছে 30 পিক্সেলস, আর বর্ডার রয়েছে 10 পিক্সেলস সলিড ব্লু। এবং এক্সাম্পল 2-এও সবকটা প্রপার্টি দেখবে সেম রয়েছে, শুধুমাত্র এক্সট্রা একটা প্রপার্টি আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এবং এটার ফাংশন কি সেটা তোমরা খেয়াল করে দেখবে। এখানে আমি উইথ নিয়েছিলাম 300 পিক্সেলস, এবং তার সাথে 30 পিক্সেলস আর 10 পিক্সেলস এই দুটো অ্যাড করে তোমরা দেখবে সেকেন্ড বক্সের থেকে ফার্স্ট বক্সের উইথটা অনেকটাই বেড়ে গেছে। এবং এখানে আমাদের একটা খুব প্রবলেম হতো, যেটা হচ্ছে আমরা 300-এর একটা বক্স নিতাম, এবং তার সাথে যখন আমরা প্যাডিং অ্যাড করতাম, বর্ডার অ্যাড করতাম, উইথটা বেড়ে যেত। তো আমাদের মেজারমেন্ট করতে অনেক কিছু প্রবলেম হয়ে যেত। তখন আমরা 300 উইথটাকে আমরা আবার কমাতে হতো, মেজারমেন্ট করতে হতো, এবং সেটাতে অনেকটা সময় লাগতো। তো বক্স সাইজিং বর্ডার বক্সটা আসার ফলে কি হয়েছে, আমি এখানে আমি সিএসএস প্রপার্টি নিয়েছি, উইথ নিয়েছি 300 পিক্সেলস, হাইট নিয়েছি 100 পিক্সেলস, এখানেও আমি প্যাডিং 30 বা বর্ডার 10 এইগুলোকে ইউজ করেছি। কিন্তু দেখো এখানে উইথে কোনো এফেক্ট পড়েনি, মানে 300 পিক্সেলস ছিল, 300 পিক্সেলসই রয়েছে। প্যাডিং আমি এখানে দেওয়া রয়েছে 30 পিক্সেলস, সেটা দেখো 30 পিক্সেলস নিয়েছে সব দিক থেকে। আবার বর্ডার 10 পিক্সেলস দিয়েছি, বর্ডার 10 পিক্সেলসও আছে, কিন্তু 300 উইথ দিয়েছি যেটা, সেটাই রয়েছে। আগেরটা যেমন আমি বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করিনি, সেটা 300 পিক্সেলসের সাথে বর্ডারেরও উইথ ধরে নিচ্ছিল, আবার প্যাডিংয়ের 30 পিক্সেলসও ধরে নিয়ে উইথটা অনেকটা বাড়িয়ে দিচ্ছিল। তো বক্স সাইজিং বর্ডার বক্সটা আমরা এই কারণে ইউজ করি, যাতে আমরা ফার্দার মেন উইথ ছাড়া যদি আর কোনো উইথ, মানে উইথ না, আর কোনো যদি প্রপার্টি যেমন প্যাডিং, মার্জিন বা বর্ডার এইসব প্রপার্টি ইউজ করি, তাতে যেন উইথের ওপর, মেন যে উইথটা থাকে তার উপর যেন কোনো এফেক্ট না পড়ে, যেই উইথটা আমি দিয়েছি সেটা যেন ফিক্স থাকে। তো এর জন্য আমরা বক্স সাইজিং বর্ডার বক্স এই সিএসএস প্রপার্টিটা ইউজ করে থাকি। তো সেকেন্ড কোয়েশ্চেন্স হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্লেক্স হাইট। ফ্লেক্স হাইটের ক্ষেত্রে একরকম কোয়েশ্চেন্স করা হয়, বা আমাকেও করা হয়েছিল অনেক সময়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাকে বলা হবে যে 3টে বক্স রয়েছে, সাপোজ 3টে বক্স রয়েছে, 3টে বক্সে এখানে রয়েছে 1 2 3, 3টে নাম্বার রয়েছে। এবার এই 3টে বক্সে আমি কোনো ফিক্সড হাইট দেব না, কিন্তু আমি যদি কোনো বক্সের কন্টেন্ট বাড়াই, তবে যেন 3টে বক্সের হাইট সেম হয়ে যায়। মানে আমি যদি এখানে সাপোজ ধরো 3 যেখানে যেই বক্সটা রয়েছে, সেখানে যদি আমি আরেকটা কন্টেন্ট ইউজ করি,
ফ্রি যেখানে রয়েছে সেখানে যদি আমি আরেকটা কন্টেন্ট ইউজ করি, তাহলে যেন লাস্ট বক্সের হাইট তো অবভিয়াসলি অটোমেটিক্যালি বাড়বে, এবং সেই সাথে সাথে যেন বাকি দুটো বক্সের হাইটও অটোমেটিক্যালি বাড়ে। এটা কি করে পসিবল? কিন্তু আমরা কোনো পার্টিকুলার ফিক্সড হাইট ইউজ করতে পারবো না, এবং যেটা ডিভের ক্ষেত্রে একদমই ইম্পসিবল ছিল। মানে ডিভে আমরা যদি কোনো হাইট দিয়ে থাকি, তাহলে আমরা বাকি যখন অন্য কোনো ডিভের কন্টেন্ট বেড়ে যেত, তাহলে সেই হাইটটা বেড়ে যেত, বাকিগুলোর হাইট কিন্তু সেই আগের হাইটই থাকতো। এটা হচ্ছে ফ্লেক্স। এবং তোমরা বিশ্বাস করবে না, এই ফ্লেক্সের এমন এমন প্রপার্টি আছে যেটা যদি আমরা ইউজ করি, তাহলে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কেরও দরকার পড়ে না কোনো HTML করার জন্য। অনলি ফ্লেক্স, CSS দিয়ে আর HTML ট্যাগ দিয়ে একটা পুরো ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি। তার জন্য আলাদা করে কোনো ফ্রেমওয়ার্ক লাগে না। ফ্লেক্সের এমনই কিছু প্রপার্টি রয়েছে। তো এইটা করা যায় এমনই একটা প্রসেসে, সেটা তোমরা দেখো। আমি এখানে ফ্লেক্স কন্টেনার বলে যে ডিভটা ইউজ করেছি, মানে যেটার কালার হচ্ছে ব্লু, এটা একটা কন্টেনারের মধ্যে রয়েছে। তার আন্ডারে ডিভ করে করে 1 2 3, এখানে আমি 3 এর পরে আরেকটা 3 অ্যাড করেছি জাস্ট বোঝানোর জন্য যে হাইট বাড়লে বাকি দুটোর হাইটও সেমভাবে বাড়ছে। তো ফ্লেক্স কন্টেনারটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্লু, আর ডিসপ্লে ফ্লেক্স বলে একটা CSS প্রপার্টি ইউজ করেছি। এই প্রপার্টিটাই সমস্ত কাজ করছে। সাপোজ আমি যদি এই প্রপার্টিটা সরিয়ে দিই, তাহলে তোমরা দেখবে ডিজাইনটা এরকম হয়ে যাচ্ছে। ডিসপ্লে ফ্লেক্স যদি আমরা এই প্রপার্টিটা ইউজ করি, তাহলে আমি যত কন্টেন্টই বাড়াই না কেন, উইদাউট কোনো হাইট দিয়ে আমি অটোমেটিক্যালি বাকি দুটোর ডিভেরও হাইট অটোমেটিক্যালি বাড়াতে পারি। যেমন আমি যদি এখানে 3 এর পর আরেকটা 3 দিই, দেখো অটোমেটিক্যালি এটা তো আমি কন্টেন্ট দিচ্ছি, এটার হাইট তো বাড়ছেই, কিন্তু বাকি দুটো ডিভেরও অটোমেটিক্যালি হাইট বেড়ে যাচ্ছে, যেটা ফ্লেক্স CSSটা ইউজ না করলে কিন্তু কোনোভাবেই আমরা পসিবল করতে পারতাম না। এবং ডিভের এটা একটা খুব বড় সমস্যা ছিল, হাইট প্রবলেম, যেটা ফ্লেক্স CSS3 নতুন এই প্রপার্টিটা আসার পর এই সমস্যা এখন অনেকটাই দূর হয়ে গেছে। তো থার্ড কোয়েশ্চেন হচ্ছে ফ্লেক্স সেন্টার আইটেমস। এটার সম্পর্কেও কিছু কোয়েশ্চেন্স আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। কোয়েশ্চেন্সটা হচ্ছে ফ্লেক্স সেন্টার আইটেমস। এটার রেসপেক্টে তোমাদের কোয়েশ্চেন্সটা এরমভাবে করবে। সাপোজ ধরো, যেটা আমাকেও করেছিল, সাপোজ ধরো বাইরে একটা বক্স আছে এবং ভেতরে 3টে বক্স রয়েছে আলাদা আলাদা। এবার তুমি কিভাবে কোন CSS প্রপার্টি লিখলে এই বক্স দুটো ভার্টিক্যালিও যেরকম সেন্টার করতে পারবে, হরাইজেন্টালিও যেরকম সেন্টার করতে পারবে। এটার CSS2-তে অনেক প্রপার্টি আছে, যেমন পজিশন অ্যাবসলিউট করে টপ দিয়ে 50% করলে আমরা সেগুলোকে, বা লেফট দিয়ে 50% করলে আমরা সেগুলোকে সেন্টার করতে পারি। বা প্যাডিং যদি আমি দিয়ে দিই, বাইরে ধরো একটা ডিভ আছে, তার প্যাডিং আমি যদি দিয়ে দিই 40 পিক্সেলস বা 50 পিক্সেলস, যেরকম উইথ থাকবে, সেক্ষেত্রেও এরকমভাবে আমরা জিনিসগুলোকে সেন্টার আনতে পারি। বাট CSS2 প্রপার্টি ছাড়া CSS3 প্রপার্টি দিয়ে একদম যদি এক্স্যাক্ট ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি সেন্টার অ্যালাইন করতে হয়, অ্যাকচুয়ালি যিনি ইন্টারভিউ নেবেন তিনি চাইবেন যে তুমি লেটেস্ট CSS3 প্রপার্টি দিয়েই আনসারটা দাও, তা নাকি CSS2 এর প্রপার্টি, পুরনো প্রপার্টি দিয়ে আনসারটা দাও। হয়তো তুমি বলবে, বাট সে তোমাকে জিজ্ঞেস করবে এই প্রপার্টিগুলো ছাড়া আর কি প্রপার্টি আছে যেগুলো তুমি দিয়ে CSS প্রপার্টি দিয়ে তুমি বক্সগুলোকে সেন্টার হরাইজেন্টালি বা ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করতে পারো। তো সেক্ষেত্রে সেটাও আমরা ফ্লেক্স দিয়ে বলতে পারো। তো তোমাদের তখন কি বলতে হবে? ফ্লেক্সের এই দুটো প্রপার্টি বলতে হবে। ফার্স্ট ওয়ান ইজ অ্যালাইন কন্টেন্ট সেন্টার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। অ্যালাইন কন্টেন্ট সেন্টার হচ্ছে যেটাকে আমরা ভার্টিক্যালি আমরা মাঝামাঝি জিনিসটাকে আনতে পারবো, কোনো ডিভ আমরা ভার্টিক্যালি সেন্টার আনতে পারবো। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হচ্ছে হরাইজেন্টাল সেন্টারের জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে পারি। তো তোমাদের অ্যান্সারটা এরকমই হবে যে CSS3 প্রপার্টির মধ্যে আমরা ফ্লেক্সের যদি অ্যালাইন কন্টেন্ট সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি মেন ডিভে
এই দুটো প্রপার্টি সিএসএস আমরা অ্যাড করতে পারি, তাহলেই মেন ডিভের আন্ডারে যে সাব ডিভটা থাকবে, এটা দেখো তোমরা মেন ডিভ, এটা তার আন্ডারে 3টে সাব ডিভ, তাহলে তোমরা বলবে যে মেন ডিভে যদি আমরা অ্যালাইন কন্টেন্ট সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই দুটো যদি সিএসএস প্রপার্টি অ্যাড করতে পারি, তাহলে সাব ডিভকে মেন ডিভের আন্ডারে যে ডিভ থাকবে সাব ডিভ, সেই সাব ডিভকে আমরা ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি সেন্টার অ্যালাইন করতে পারবো। তাহলে 3 নম্বর কোয়েশ্চেন্স আমাদের এক্সপ্লেন করা হয়ে গেল। এবার 4th কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টেবিল রো কালার। তো অল্টারনেটিভ টেবিল রো কালারের রেসপেক্টে তোমাদের কোয়েশ্চেন্সটা এরকমই হবে। সাপোজ ধরো একটা টেবিল আছে, এখানে টেবিলটা তোমরা দেখতেই পাচ্ছ, কি এমন সিএসএস আমি লিখবো যেটা একটা কলাম একটা রো রেড কালার হবে বা একটা রো অন্য কালার হবে, কিন্তু আমি রোতে আলাদা করে কোনো সিএসএস কল করতে পারবো না এইচটিএমএলে। মানে আমি শুধুমাত্র সিএসএসই আমাকে একটা প্রপার্টি লিখতে হবে, যেটা আমি এমনভাবে লিখবো যাতে এইচটিএমএলে আলাদা আলাদা করে টিডিতে বা টিআরে কোনো সিএসএস ক্লাস কল না করেও আমি অল্টারনেটিভ কালারগুলো আনতে পারবো। এরকম কোয়েশ্চেন্স কিন্তু সিএসএস 3 থেকে করে থাকে। তো সেটার রেসপেক্টে আনসার একটাই হবে, সিএসএসে তোমরা দেখতে পাচ্ছ টিআর এর পরে একটা কোলন দিয়ে এনটিএইচ চাইল্ড বলে একটা প্রপার্টি রয়েছে। টিআর মানে এখানে আমি যেহেতু টেবিলের রেসপেক্টে করছি তাই আমি টিআর দিয়েছি। তোমাদের হয়তো ডিভেও অল্টারনেটিভ কালারের রেসপেক্টে কোয়েশ্চেন্স করতে পারে, যেখানে সেক্ষেত্রে টিআরের জায়গায় ডিভ চলে আসবে। এটা মেন কনসার্ন নয়, কনসার্ন হচ্ছে আমাদের এই প্রপার্টিটা, সেটা হচ্ছে কোলন এনটিএইচ হাইফেন চাইল্ড। এই সিএসএস প্রপার্টিটা দিয়ে আমরা এরকম অল্টারনেটিভ ক্লাস কল করতে পারি। তো তোমাদের আনসারটা হবে, আমরা অল্টারনেটিভ ক্লাসের জন্য বা অল্টারনেটিভ টেবিলের কালারের জন্য আমাদের কোলন এনটিএইচ চাইল্ড, অড আর ইভেন দুটো সিএসএস প্রপার্টি লিখতে হবে। অড আর ইভেন আমরা অঙ্কতে করেছি, তোমরা জানোই। অড হচ্ছে আমাদের 1, 3, 5 এই নাম্বারগুলো, আর ইভেন হচ্ছে 2, 4 এই নাম্বারগুলো। তো আমরা যেই সিএসএস প্রপার্টিটা এখানে লিখেছি, এখানে যেহেতু টিআরের রেসপেক্টে আমি কালারটা চেঞ্জ করব, সেটার জন্য আমি টিআর কোলন এনটিএইচ হাইফেন চাইল্ড অড লিখে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেড কালারগুলো শো করানো হচ্ছে অডের রেসপেক্টে, মানে 1, 3, 5, 7 এইরকম রেসপেক্টে। আর আরেকটা ক্লাস আমি কল করেছি যেটা টিআর এর রেসপেক্টে টিআর কোলন এনটিএইচ হাইফেন চাইল্ড ইভেন, মানে 2, 4 এর রেসপেক্টে আমি কালার কল করেছি F2, 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 একটা হালকা পিঙ্কিশ কালার এসছে, তো সেটা আমি ইভেনের রেসপেক্টে কল করেছি। তো তোমাদের যখন এরকম কোয়েশ্চেন্স করা হবে যে একটা টেবিলে আমরা অল্টারনেটিভ কালার দেওয়ার জন্য কোন সিএসএস লিখবো, আলাদা করে আমাদের এইচটিএমএলে যাতে টিআর বা টিডিতে ক্লাস কল না করে সিএসএসে আমরা এমন কোন প্রপার্টি ইউজ করতে পারি যেটাতে অটোমেটিক্যালি আমাদের টেবিলের অল্টারনেটিভ কালার চলে আসবে, সেক্ষেত্রে তোমরা বলবে এক্ষেত্রে আমরা এনটিএইচ হাইফেন চাইল্ড সিএসএসের অড ইভেন প্রপার্টি ইউজ করতে পারি, যার রেসপেক্টে আমাদের টেবিলের অল্টারনেটিভ ক্লাস কল হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আমরা এইচটিএমএলে লিখবো তখন। সো 4th কোয়েশ্চেন্স হয়ে গেল অল্টারনেটিভ টেবিল কালার রো। এবার হচ্ছে 5th কোয়েশ্চেন্স, যেটা হচ্ছে হাউ উই ক্যান ডু ডিফারেন্ট কালার অন ডিফারেন্ট টেবিল বাই ইউজিং অনলি ওয়ান সিএসএস। আগের কোয়েশ্চেনটায় তোমরা দেখেছিলে যে অল্টারনেটিভ রো কালার মানে হয়তো রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, কিন্তু এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আছে। এখানে তোমাদের কোয়েশ্চেন্স করতে পারবে যে আমরা ডিফারেন্ট রোতে ডিফারেন্ট টাইপের কালার কীভাবে দেবো। আগেরটা তো আমরা অড আর ইভেন দিয়ে করেছিলাম, তো এইটাও আমরা সেম প্রসেসে করব, কিন্তু একটু আলাদা হয়ে যাবে সিএসএসটা। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সিএসএস প্যানেলে আমি লিখেছি যে টিআরএ এনটিএইচ চাইল্ড বলে আগের বার যেরকম আমরা ব্র্যাকেটে অড আর ইভেন লিখেছিলাম, এইবার আমরা ব্র্যাকেটে নাম্বারিং করব। সাপোজ তোমরা এখানে দেখে বুঝতেই পারছো টিআর এনটিএইচ চাইল্ড 1 মানে ফার্স্ট রোয়ের রেসপেক্টে আমি কালার কল করেছি রেড, আবার টিআর এনটিএইচ চাইল্ড 2 মানে সেকেন্ড রোয়ের রেসপেক্টে আমি কালার কল করেছি গ্রিন, থার্ড রোয়ের রেসপেক্টে আমি কালার কল করেছি ব্লু, ফোর্থ রোয়ের রেসপেক্টে আমি কালার কল করেছি ইয়েলো, অ্যান্ড ফিফথ রোয়ের রেসপেক্টে আমি কালার কল করেছি পিঙ্ক। তো এই কোয়েশ্চেন্সটাও তোমাদের যখন করবে তখন তোমরা একইভাবে আনসার করবে যে এখানেও আমরা এনটিএইচ চাইল্ড কোলন এনটিএইচ চাইল্ড প্রপার্টি দিয়ে আমরা বিভিন্ন রোয়ের বিভিন্ন রকম কালার করতে পারি উইদাউট এইচটিএমএলে গিয়ে আলাদা করে সিএসএস কল না করে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে এনটিএইচ চাইল্ডের নাম্বারিং প্রপার্টি দিয়ে।
তো 6 নম্বর কোয়েশ্চেন্সটা হচ্ছে সিএসএস ট্রি বিফোর আফটার প্রপার্টি ওয়াই উই ইউজেস। তো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে যে সিএসএস ট্রি বিফোর আফটার প্রপার্টি দিয়ে আমরা কী করে থাকি, একটা এক্সাম্পল হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো সিএসএস ট্রি বিফোর আফটার প্রপার্টি দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, তার মধ্যে আমি 2-3টে এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি সামনে। সেই 2-3টে এক্সাম্পল যদি তোমরা এক্সপ্লেন করে দাও সেটা ইন্টারভিউয়ের জন্য এনাফ। তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে কোনো লাইনের আগে বা কোনো প্যারাগ্রাফ বা কিছুর আগে যদি আমাদের কোনো ট্যাগলাইন ইউজ করতে হয় বা কোনো একটা পার্টিকুলার হাইলাইটেড কোনো জিনিস ইউজ করতে হয় যেটা সব লাইনের পরে পরেই সেম থাকবে, তাহলে সেটা আমরা সিএসএস এর বিফোর আফটার প্রপার্টি দিয়ে ইউজ করতে পারি। এক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ, রিড দিস, মাই নেম ইজ ডোনাল্ড, রিড দিস, আই লিভ ইন আ ডাক্সবার্গ। তো এখানে দেখো তুমি দুটো লাইনের আগেই রিড দিস এই কথাটা মেনশন করা আছে, বাট আমি যখন এখানে কোডিংয়ে আমি লিখেছি মাই নেম ইজ ডোনাল্ড বা আই লিভ ইন ডাক্সবার্গ, তো সেখানে আমি কিন্তু রিড দিস কথাটা আলাদা আলাদা করে দুবার লিখিনি। আমি লিখেছি যেখানে সেটা হচ্ছে সিএসএস এর পি এর বিফোর প্রপার্টিতে। তো এখানে আমি পিতে একটা ক্লাস কল করেছি বিফোর, উইচ ইজ পি ডট বিফোর, এবং তারপরে দুটো কোলন দিয়ে আমি বিফোর বলে একটা ক্লাস লিখেছি, সেটার আন্ডারে কন্টেন্ট বলে একটা সিএসএস প্রপার্টি আছে। এটা তোমরা অবশ্যই ইন্টারভিউতে মেনশন করবে যে বিফোর আফটার দুটো সিএসএস এর ক্ষেত্রেই আমরা যখন সিএসএস লিখবো তখন কন্টেন্ট বলে এই প্রপার্টিটা লেখা মাস্ট। তো এই কন্টেন্টের মধ্যেই আমি রিড দিস কথাটাকে মেনশন করে দিয়েছি এবং পাশে একটা স্পেস রেখেছি যাতে রিড দিসের পর মাই নেম ইজ ডোনাল্ড এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে। তো দেখো আমি এটা করেছি, এবং এটা করার জন্য কি হয়েছে, আমি যতবারই পিটাকে পি ক্লাস বিফোরের আন্ডারে কোনো লাইন আমি লিখছি তো সেই লাইনের আগে অটোমেটিক্যালি রিড দিস এই লেখাটা অ্যাড হয়ে যাচ্ছে। সেম অ্যাজ আফটারেও সেম জিনিস আমি করেছি, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে বিফোরে যেরকম আগে থাকে আফটারে সেরকম পরে থাকে। এখানে আমি পিতে আফটার বলে একটা ক্লাস কল করেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং আফটার ক্লাস কল করার পর দুটো কোলন দিয়ে এটা হচ্ছে বিফোর আফটার অ্যাড করার সাইন, তারপরে আফটার লিখেছি যেখানেও কন্টেন্ট লেখাটা মাস্ট, তার আন্ডারেও আমি রিড দিস লিখেছি, দিয়ে পাশে একটা স্পেস দিয়েছি যাতে এখানে একটা স্পেস মেনটেন হয়, বা সামনেও একটা স্পেস দিয়েছি যাতে দুটো লাইনের আগে স্পেস থাকে। এখানে বিভিন্ন রকম তোমরা লেখা লিখতে পারো তোমাদের ডিজাইন অনুযায়ী, তোমাদের কন্টেন্ট অনুযায়ী, বাট বিফোর আফটার দিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারি। সেকেন্ড কাজ হচ্ছে বিফোর আফটার দিয়ে আমরা ইউএলএলআই এর বুলেট পয়েন্ট লিখতে পারি। কীরকমভাবে সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইউএলএলআইতে 1 2 3 4 লিখেছি, 4টে এলআই কল করেছি। তো ইউএল এর আন্ডারে লিস্ট স্টাইল টাইপ যেটার জন্য অ্যাকচুয়ালি বুলেট পয়েন্টটা আসে সেটাকে আমি ইউএল এ নান করে দিয়েছি, না তো আমরা বিফোর ক্লাসে বুলেট কল করতে পারবো না। মার্জিন আমি 0 প্যাডিং 0 পিক্সেলস বাই ডিফল্ট একটা সিএসএস লিখেছি। এবার এলআইতে বিফোর আমি একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসের আন্ডারে কন্টেন্ট দিয়েছি, ক্লাস বলবো না, আমি বিফোর আফটারে যে সিএসএস প্রপার্টিটা সেটাই মেনশন করছি। এলআইতে আমি বিফোর দিয়েছি, বিফোর দিয়ে আমি কন্টেন্ট দিয়ে এখানে আমি আমার নিজের মতো একটা সাইন দিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন রকম সাইন দিতে পারো, বা যদি কোনো ইমেজও কল করার থাকে তাহলে এই কন্টেন্টে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করি, তোমরা এই কন্টেন্টেও ইমেজ ইউআরএল দিয়ে সেই ইমেজটা কল করতে পারো যেটা এখানে শো করবে। তো ইউএলএলআই এর বিফোর আফটারে আমি ইউজ করি, আমরা ইউএলএলআই এর বুলেট পয়েন্টগুলো কন্ট্রোল করতে পারি। এখানে তোমরা বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারো যেটা তোমাদের পছন্দ মতো। আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, সেটা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শো করছে, আমাকে আলাদা করে আর মেনশন করতে হচ্ছে না। থার্ড নম্বর আরেকটা এক্সাম্পল তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ইমেজ ওভারলে। ইমেজ ওভারলের জন্য আমরা আফটার দিয়ে আমরা ইমেজ ওভারলে করতে পারি। যেমন ধরো কোনো ইমেজ রয়েছে, কোনো ইমেজের ওপর আমাকে একটা ওভারলে ক্রিয়েট করতে হবে, সেটার জন্য আমি জাস্ট একটা আফটার যেই ডিফটার মধ্যে আমি ইমেজটা রাখবো, এখানে দেখো ডিফ ক্লাস ব্যানারের মধ্যে ইমেজটা রয়েছে। তো এই ইমেজটাই ডিফ ক্লাস ব্যানারের মধ্যে ইমেজটা দিয়ে আমি আর একটা ডিফ দিয়ে এই ওভারলে ক্লাসটা কল করতেই পারতাম, কিন্তু আমি আরেকটা ডিভ ইউজ করিনি। আমি ব্যানার বলে যে ডিভটা ইউজ করছি সেই একটা ক্লাসের মধ্যেই আমি জাস্ট আফটার ক্লাস কল করে একটা ওভারলে সিএসএস ক্রিয়েট করেছি, যেটার কন্টেন্টটা এখানে কিছু কন্টেন্ট দেওয়ার নেই, তাই জন্য আমি ব্ল্যাঙ্ক রেখেছি। পজিশন দিয়েছি অ্যাবসলিউট, যাতে একদম টপ থেকে একদম এক্সট্রিম পয়েন্ট থেকে, টপ লেফট একদম এক্সট্রিম পয়েন্ট থেকে যাতে ওভারলেটা নেয়। উইথ 100% দিয়েছি, হাইট 100% দিয়েছি,
লেফট টপ তো 0 করাই রয়েছে, কারণ আমার এখানে কোনো গ্যাপ দরকার নেই, আমার ওভারঅল ওভারলেটা দরকার। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি হোয়াইট এবং ওপাসিটি দিয়েছি আমি 0.6। তোমরা দেখবে আমি যদি আফটারের এই সিএসএসগুলো ডিলিট করে দিই, তাহলে দেখো অ্যাকচুয়াল ইমেজটা শো করাচ্ছে। কিন্তু আমার যদি ইমেজের ওপর ওভারলে ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে আলাদা করে কোনো ডিভ লিখতে এর জন্য হবে না। যেই ডিভটা আমি লিখেছি সেই ডিভের আন্ডারে যে ক্লাসটা আছে সেই ক্লাসের পরেই আফটার কল করে আমি ইমেজের ওপর ওভারলে ক্রিয়েট করতে পারি, এবং এতে কাজটা অনেক সহজ হয় এবং অনেক তাড়াতাড়ি হয়। তো এই 3টি এক্সাম্পল তোমরা যদি ইন্টারভিউতে ভালো করে এক্সপ্লেন করো, আই থিঙ্ক দ্যাটস এনাফ, কারণ ইন্টারভিউতে তোমাদের অত টাইম দেওয়া হবে না। মেন 3টে আমি তোমাদের পয়েন্ট বলে দিলাম। নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিসপ্লে ব্লক অ্যান্ড ফ্লোট লেফট। ডিসপ্লে ব্লক এবং ফ্লোট লেফট সিএসএসের এই দুটো প্রপার্টির মধ্যে ডিফারেন্স কোথায়? তো এটা সাধারণত সিএসএস 3-র কোনো কোয়েশ্চেন নয়, এই দুটো প্রপার্টি সিএসএস 2-তেও ছিল। তো এটা একটা সিএসএস 3-র বাইরে গিয়ে এমনি জেনারেল সিএসএসের একটা কোয়েশ্চেন। তো এটাকে আমি এক্সপ্লেন করার জন্য আমি কিছু জিনিস রেডি করে রেখেছি। এখানে আমি হেডিং দিয়ে রেখেছি ফ্লোট লেফটের আন্ডারে এই প্যারাটা রয়েছে, ডিসপ্লে ব্লকের আন্ডারে এই প্যারাটা রয়েছে, আর ডিসপ্লে ইনলাইন ব্লক যেটা আমি কোয়েশ্চেন্সে লিখিনি, বাট তোমাদের এক্সপ্লেন করার সময় এই দুটোর সাথে সাথে এটাও আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। তো বেসিক ডিফারেন্স যেটা ফ্লোট লেফট আর ডিসপ্লে ব্লকের মধ্যে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, ফ্লোট লেফটের রেসপেক্টে আমি হ্যালো ওয়ার্ল্ডে যেখানে লেখাটা রয়েছে সেখানে একটা ক্লাস কল করেছি EX1 বলে। EX1-এ আমি প্রপার্টি দিয়েছি ফ্লোট লেফট। তো EX1-এর প্রপার্টিটা দেওয়ার ফলে কি হয়েছে, প্যারাগ্রাফের মধ্যে যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রয়েছে সেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লেফট অ্যালাইন হয়ে গেছে, কিন্তু পাশে কোনো গ্যাপ নেই, একদম গ্যাপ ছাড়াই পাশ থেকে বাকি প্যারাগ্রাফটা স্টার্ট হয়ে গেছে। ওয়্যারাজ ডিসপ্লে ব্লকে আমি সেম জিনিস করেছি, একই জিনিসের মধ্যে রয়েছে ডিসপ্লে ব্লক, এখানে EX2-তে রয়েছে প্রপার্টিটা, EX2-তে প্রপার্টিটা রয়েছে ডিসপ্লে ব্লক। সেই ক্লাসটা আমি যখন এখানে কল করেছি, তো হ্যালো ওয়ার্ল্ডটা তো লেফট অ্যালাইন হয়েছে, পাশে তোমরা দেখবে একটা গ্যাপ রয়েছে, মানে এই যে লাইনটা স্টার্ট হয়েছে সেই লাইনটা এর পাশ থেকে স্টার্ট না হয়ে এর পরের লাইন থেকে স্টার্ট হয়েছে। তো বেসিক ডিফারেন্স তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যখন ফ্লোট লেফট হবে, ফ্লোট লেফটের পোর্শনটা তো লেফট অ্যালাইন হবে কিন্তু পাশে কোনো গ্যাপ থাকবে না, ওয়্যারাজ ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে লেফট অ্যালাইনের সাথে সাথে পাশে একটা গ্যাপ থাকবে, একটা গ্যাপ মেনটেন করে বাকি মানে প্যারাগ্রাফগুলো পরের লাইন থেকে স্টার্ট করাবে। তো এটাই হচ্ছে বেসিক। ইনলাইন ব্লকের ক্ষেত্রে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যখন আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকে আমি EX3 এই ক্লাসটা ইউজ করেছি, এই ক্লাসটার প্রপার্টি হচ্ছে আমি এখানে লিখেছি ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন যখন আমরা কোথাও কল করব তখন সেটা লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন বা নেক্সট লাইন কোনোটাতেই হবে না, যেই প্যারাগ্রাফে যেইখানে আছে সেইখানেই থাকবে। সুতরাং এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ফ্লোট লেফটে লেফট অ্যালাইন হবে, পাশে কোনো গ্যাপ থাকবে না। ডিসপ্লে ব্লকে লেফট অ্যালাইন হবে, একটা কমপ্লিটলি নিউ জায়গা থেকে স্টার্ট হবে এবং পাশে গ্যাপ থাকবে, এবং ইনলাইন ব্লকে কিছুই গ্যাপ হবে না, জায়গাও পরিবর্তন হবে না, যেখানে আছে সেখানেই থাকবে। 8 নম্বর কোয়েশ্চেনটা হলো ডিফারেন্স বিটুইন ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেন। এটাও CSS 3 পার্টিকুলার কোনো কোয়েশ্চেন্স নয়, CSS 2-তেও এই প্রপার্টিগুলো রয়েছে, কিন্তু এটা একটা কোয়েশ্চেন্স যেটা অনেক ইন্টারভিউতেই করে, সেটা হচ্ছে ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে কি ডিফারেন্স। তো সেটা এক্সপ্লেন করার জন্য আমি একটা এরকম প্যানেল বানিয়ে নিয়েছি। এখানে তোমরা দেখছো ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নান বলে দুটো হেডিং করা রয়েছে। তো ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নানের মধ্যে সিমিলারিটি এটাই, দুটোই কোনো ডিফকে বা কোনো সাইটের কোনো পোর্শনকে হাইড করে দেয়। তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট পিকতে একটা ক্লাস কল করেছি EX1, যার আমি প্রপার্টি দিয়েছি ভিজিবিলিটি হিডেন, এবং তার আন্ডারে একটা প্যারাগ্রাফ রয়েছে যেটা এখানে শো করাচ্ছে না। সিমিলারলি সেকেন্ডেও আমি একটা ক্লাস কল করেছি যেটা হচ্ছে EX2 হবে, EX2 যেটার আমি প্রপার্টি দিয়েছি ডিসপ্লে নান, এখানেও সিমিলারলি সেটা শো করাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এখানে তোমরা দেখছো যে ডিসপ্লে ভিজিবিলিটি হিডেন যেটা রয়েছে এর আন্ডারে কিন্তু একটা প্রপার্টি রয়েছে বা একটা প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফটা আমি ভিজিবিলিটি হিডেন দিয়ে হিডেন করে দিয়েছি, কিন্তু প্যারাগ্রাফের জন্য যতটা পোর্শন স্পেস আছে সেই স্পেসটা কিন্তু
ও নিয়ে নিচ্ছে। মানে আমি হিডেন করে দেওয়ায় ডিসপ্লে নান লেখাটা যে ওপর দিকে উঠে যাবে সেটা কিন্তু হচ্ছে না, মানে ব্যাপারটাকে হাইড করছে, কিন্তু যে স্পেসটা জুড়ে জিনিসটা রয়েছে সেই স্পেসটা কিন্তু ও শো করাচ্ছে। ওয়ারাস ডিসপ্লে নানে ঠিক এর অপোজিটটা, ডিসপ্লে নানে আমি এখানে যাই লিখি না কেন এর স্পেসটা কিন্তু শো করাবে না। মানে আমি যদি দেখো এই জিনিসটাকে যদি প্রথমে দিয়ে দিই ভিজিবিলিটি হিডেনে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে নানের রেসপেক্টেও কিন্তু একটা বড় প্যারাগ্রাফ রয়েছে, কিন্তু ডিসপ্লে নানের ব্যাপারটা এটাই, ও টোটালটাকে হাইড করে দেয়, স্পেসও হাইড করে দেয়, প্রপার্টিটাও হাইড করে দেয়। ওয়ারাস ভিজিবিলিটি হিডেনে ওরা প্রপার্টিটাকে তো হাইড করে কিন্তু স্পেসটাকে হাইড করে না, স্পেসটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই থাকে। যেটা তুমি আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা টোটাল ব্যাপারটা বুঝতে পারবে। এখানে দেখেছো এখানে যে প্রপার্টিটা আছে প্যারাগ্রাফটা, এখানে আমি যদি প্রপার্টিটা সরিয়ে দিই সিএসএস থেকে, তাহলে দেখো এখানে যে প্যারাগ্রাফটা আছে সেটা এখন শো করাচ্ছে, বাট যখন আমি এখানে EX1-এর প্রপার্টিটা অ্যাড করে দেবো ভিজিবিলিটি হিডেন, তখন ও জাস্ট এই এলিমেন্টটাকে হাইড করছে, বাট স্পেস যেরকম ছিল সেরকমই আছে। ওয়ারাস ডিসপ্লে নানে এলিমেন্ট স্পেস দুটোই হাইড করে দেওয়া হয়। সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ভিজিবিলিটি হিডেন অ্যান্ড ডিসপ্লে নান। নম্বর প্রশ্নটা হচ্ছে, ইজ ইট পসিবল টু ইউজ টু ব্যাকগ্রাউন্ড ইমেজেস অনলি ইন ওয়ান সিএসএস? মানে সিএসএস প্রপার্টিতে কি দুটো ব্যাকগ্রাউন্ড ইমেজ একসাথে ইউজ করা সম্ভব? তখন তোমরা বলবে সিএসএস 2-তে পসিবল না, কিন্তু সিএসএস 3-তে অবশ্যই পসিবল, এবং সেটা তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি। এখানে তোমরা দেখো একটা ডিভ আছে, ডিভের মধ্যে এই যে একটা টেক্সচার দেখছো ব্রাউন কালারের, সেই একটা ইমেজ ইউজ করা আছে, এবং এই ফ্লাওয়ারের ইমেজটা দেখছো সে দুটো ইমেজ ইউজ করা আছে। এবং আমরা যখন সিএসএস 2-তে কাজ করতাম তখন একটা ব্যাকগ্রাউন্ড সিএসএস প্রপার্টির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজই ইউজ করতে পারতাম, দুটো ইমেজ একসাথে ইউজ করতে পারতাম না, কিন্তু সিএসএস 3-তে সেটা পসিবল। সিএসএস 3-তে একটা সিএসএস নেমের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ করে একসাথে দুটো ইমেজ আমি এখানে দিতে পারি, যেটা সিএসএস 2-তে আমরা করতে পারতাম না। কিছুই না, সবই একই আছে প্রপার্টি, শুধু ইউআরএলে যেখানে আমরা আগে একটা ইমেজ দিতাম সেখানে আমরা সিএসএস 3-তে এই একটা ইমেজ দেওয়ার পর একটা কমা দিয়ে আবার ইউআরএল দিয়ে আর একটা ইমেজ ইউজ করতে পারি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম রাইট বটম লেফট টপ, যেরকম ডিজাইনে থাকবে সেরকম। আবার ফার্স্ট এটার জন্য এইটা দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, আবার সেকেন্ড এটার জন্য এরকম দিলাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো যেরকম ডিজাইনে থাকবে সেরকম করবে। বাট তোমাদের যদি এই কোয়েশ্চেন্সটা করা হয় তাহলে তোমরা বলবে যে সিএসএস 2-তে এটা করা পসিবল ছিল না, কিন্তু সিএসএস 3-তে ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা ইউআরএলের পর কমা দিয়ে আর একটা ইউআরএল প্রপার্টি ইমেজের প্রপার্টি ইউজ করতে পারি। তো লাস্ট কোয়েশ্চেন্স হচ্ছে বর্ডার ইমেজ প্রপার্টি। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন করবে যে আমরা কি বর্ডারে ইমেজ দিতে পারি? তখন তোমাদের উত্তর হবে ইয়েস, অবশ্যই। আমরা সিএসএস 2-তে বর্ডারের কোনো রকম ইমেজ দিতে পারতাম না। আমাদের ডিফল্ট বর্ডারের যে সিএসএস প্রপার্টিগুলো ছিল যেমন ডটেড, ড্যাশড, সেইগুলোই আমরা ইউজ করতে পারতাম, কিন্তু সিএসএস 3-তে আমরা বর্ডারে বিভিন্ন রকম ইমেজ ইউজ করতে পারি, সেই প্রপার্টি সিএসএস 3 আমাদের অ্যালাউ করেছে দেয়া। তো সেটার আমরা এক্সাম্পল একটা দেখে নিই। এটা দেখো তোমরা অ্যাকচুয়াল ইমেজ ছিল এইটা, সেই ইমেজটা দিয়ে বর্ডারে ইমেজ কল করে এরকম একটা সুন্দর বর্ডার নিয়ে আসা হয়েছে। এবং সিএসএস প্রপার্টিগুলো এর জন্য কী লিখতে হবে সেটাও তোমাদের বলে দিই। এটা দেখো বর্ডার ইমেজ বলে একটা আইডি কল করা আছে, যেটা এই বক্সটার আইডি। সেই আইডিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কল করেছি একটা উইথটা হচ্ছে 200 পিক্সেল, এখানে বর্ডার দিয়েছি 10 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট আমি এই কারণেই দিয়েছি কারণ আমি যেহেতু একটা বর্ডার ইমেজ দেবো সেই জন্য। কোনো কালার আমি এখানে মেনশন করিনি। 10 পিক্সেলস দিয়েছি ইমেজটার কতটা হাইট থাকবে সেটার জন্য। প্যাডিং দিয়েছি 15 পিক্সেলস, সেটা তোমরা দেখতে পাচ্ছ লেখার চারদিক দিয়ে প্যাডিং নিয়েছে। এবার যেটা মেন সিএসএস এর প্রপার্টি সেটা হচ্ছে সিএসএস 3 এর প্রপার্টি, সেটা হচ্ছে বর্ডার ইমেজ। বর্ডার ইমেজে দেখো আমরা এখানে একটা ইউআরএল কল করছি, যেরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্ষেত্রে ইমেজ কল করতাম ঠিক সেরকমই বর্ডার ইমেজ হয়ে যাবে। সেটা বর্ডার ইমেজে আমরা একটা ইমেজ কল করছি ইউআরএলে border.png, যেটা হচ্ছে এই ইমেজটা। তারপরে আমরা দিয়েছি 30 ভ্যালুটা হচ্ছে স্লাইসিং, আমরা কটা পার্টে ইমেজটাকে স্লাইসিং করব। এখানে যদি আমরা দেখো ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে তোমরা দেখো কিছু চেঞ্জেস দেখতে পারবে। দেখো 10 লিখলে এরকম হচ্ছে,
20 লিখলে এরকম হচ্ছে, 30 লিখলে এরকম হচ্ছে। এরকমভাবে তোমরা যেরকম ডিজাইন থাকবে সেই অনুযায়ী তোমরা এই ভ্যালু চেঞ্জ করতে করতে ইমেজ, বর্ডারের ইমেজটাকে কতটা স্লাইসিং করলে কীরকম ডিজাইন হবে সেইটা তোমরা এইখানে ভ্যালুটা দেবে ঠিক ইমেজ ইউআরএলটা কল করার পর। এবার তারপরে তোমাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে রাউন্ড। রাউন্ড মানে হচ্ছে, দেখো তোমরা এটা অনেকটা সিমিলার হচ্ছে, আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজে রিপিট প্রপার্টি দিতাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, সেখানে মানে সেটারই সিমিলারিটি হচ্ছে রাউন্ড। এই রাউন্ড মানে হচ্ছে ইমেজটা বারবার বারবার রিপিট হবে। দেখো এই রাউন্ডটা যদি আমি সরিয়ে নিই তাহলে তোমরা চেঞ্জেসটা দেখতে পাবে, ব্যাপারটা এরকম হয়ে গেল। এটার মানেটা হচ্ছে ইমেজটা কিন্তু রিপিট হলো না, পুরো স্ট্রেচড হয়ে গেল। একটাই ইমেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ যে ডায়মন্ড শেপগুলো সেগুলো এখানে রয়েছে, আর মাঝখানের এটা যেহেতু আমি উইথটা এটার 200 পিক্সেলস দিয়েছি সেটাকে কভার আপ করার জন্য মাঝখানের যে ডায়মন্ড শেপটা রয়েছে সেটা এরকমভাবে স্ট্রেচড হয়ে গেছে। তো সেরকম আমাদের দরকার নেই, আমরা এখানে রাউন্ড বলে প্রপার্টিটা কল করব, যেটা থ্রুতে ইমেজটা বারবার করে রিপিট হবে। তো তোমাদের যখন জিজ্ঞেস করবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, এই বর্ডারের ইমেজ দেওয়া পসিবল কিনা, তখন তোমরা বলবে অবশ্যই পসিবল। সিএসএস ট্রিতে বর্ডার ইমেজ বলে একটা প্রপার্টি রয়েছে, সেইটা দিয়ে আমরা বর্ডারের ইমেজ দিতে পারি। সেখানে ইমেজ ইউআরএল কল করতে হয়, তারপরে ইমেজ কত স্লাইসিং হবে সেই অনুযায়ী একটা ভ্যালু দিতে হয়, 10, 20, 30 অ্যাজ পার দ্য ডিজাইন, এবং তারপরে ইমেজটাকে রিপিট করার জন্য রাউন্ড বলে একটা প্রপার্টি দিতে হয়। এইরকমভাবে তোমরা বলবে, তাহলে তোমাদের আনসারটা পুরো। তো আশা করি তোমাদের আমার এই সিএসএস ট্রিয়ের বাছাই করা 10টা কোয়েশ্চেন্সের আনসার এক্সপ্লেন করার যে প্রসেসটা সেটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যারা নতুন ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য বেস্ট অফ লাক। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একটা কথা বলি, যে ভয় একদমই পাবে না, কারণ তোমরা যত নার্ভাস হবে ইন্টারভিউয়ার তোমাকে তত আরও পাজল করার চেষ্টা করবে। তুমি একদম যতটুকু জানবে, তুমি এনাফ জানো, তুমি একদম কনফিডেন্স নিয়ে যাবে, যেটা জানবে বলবে, আর যেটা জানবে না সেটা নিয়ে একদম হেজিটেট করবে না, প্রথমেই বলে দেবে যে আমি জানি না। তো সেক্ষেত্রে তোমাদের এই কনফিউশনের ব্যাপারটা থাকবে না। তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। আর আমি আজকের মতো এখানেই আমার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে এসে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।